আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা, প্রবাসীদের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পেনশন। সেই বিষয়টি নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। কেউ যদি কথা বলে তাকেও থামিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়। এটা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। আসলে একটা বিষয় কি, প্রবাসে যারা অবস্থান করতেছেন তারা ধরেই নিয়েছেন যে আমাদের পেনশন ব্যবস্থা হবে না, যার কারণে এই বিষয়টি নিয়ে কেউ কথা বললেও তাকে সাপোর্ট করার প্রয়োজন মনে করে না এবং এই বিষয়টি নিয়ে কাজ করার তারা প্রয়োজন মনে করে না। আসলে কি, প্রবাসীরা নিজেদের হয়তো জমিদার মনে করে। কী জন্য জমিদার মনে করে এটা বলতেছি, কেউ কষ্ট পাবেন না। কারণ প্রবাসীরা এখান থেকে হাড় ভাঙা পরিশ্রম করে নিজে ঠিকমতো না খেয়ে না পড়ে, ভালো একটা ড্রেস আপ না পরে, ভালো একটা খাবার না খেয়ে, ভালো একটা জায়গায় ঘুরতে না গিয়ে, নিজেকে ফিটফাট না রেখে একদম পরিবারের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে সব টাকা রেমিটেন্স হিসাবে পাঠিয়ে দিয়ে দেশের উপকার করতেছে, পরিবারের উপকার করতেছে, আর নিজে বসে বসে মনে করতেছে যে ঠিকই আছে, টাকা পয়সা তো কামাই করতেছি, হচ্ছেই। কিন্তু লাস্ট বয়সে গিয়ে দেখবেন যে যে টাকা পয়সাগুলো দিচ্ছে সেগুলো খেয়ে দিয়ে সব শেষ করে ফেলছে এবং লাস্ট বয়সে গিয়ে তাকেও একটা কাজ করে বা ব্যবসা করে খেতে হচ্ছে। কেন ভাই? হাড় ভাঙা পরিশ্রম করছেন, প্রবাসে এসে এত বছর কাজ করছেন, এত টাকা ইনকাম করছেন, তারপরও দেশে গিয়ে কেন আপনার এই পরিস্থিতি হবে? এই পরিস্থিতি যেন না হয় এই জন্যই আমি বলি পেনশন ব্যবস্থা খুবই জরুরি। প্রত্যেকটা সেক্টরে আপনি চিন্তা করেন, যারা দেশের জন্য কাজ করে, বিশেষ করে সরকারি চাকরিজীবীওয়ালারা বা অন্যান্য বড় বড় সেক্টরে যে চাকরিজীবীওয়ালারা আছে, একটা পিয়ন থেকে শুরু করে চিন্তা করেন, তারা পর্যন্ত সরকারিভাবে এককালীন টাকা পায় বা পেনশন ব্যবস্থা বা যে কোনো জিনিস আছে তাদের জন্য। বাংলাদেশের জন্য যারা কাজ করতেছেন তাদের জন্য আছে, সবার জন্য আছে। শুধু নিবেদিত প্রাণ প্রবাসীদের জন্য কিছু নাই। একমাত্র প্রবাসীরাই হচ্ছে এমন ব্যক্তি যাদের থেকে শুধু নেওয়া হয়, তাদের প্রতিদানে কিচ্ছু দেওয়া হয় না। প্রতিদানে দেওয়া হয় প্রবাসীদের লাঞ্ছনা, বেদনা, কষ্ট। এই গত এক মাসের ভিতরে যে এয়ারপোর্টে 2 থেকে 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এগুলো নিয়েও কিন্তু তেমন কোনো সারা শব্দ দেখা যায় না। আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসী মন্ত্রণালয়। উনি নাকে তেল দিয়ে ঘুমায়। প্রবাসী মন্ত্রণালয়ে যে ওনার যে কিছু কাজ আছে সেটা না, ওনার কোনো চিন্তা ভাবনাই নেই। এই যে এয়ারপোর্টের এখনও দুরবস্থা কেন থাকবে? এয়ারপোর্টে কেন এখনও দুরবস্থা থাকবে? আমরা এই জুলাই বিপ্লবের আমরা হচ্ছে সৈনিক বলতে পারেন। আমরা বিদেশ থেকেও কাজ করছি, প্রচুর কাজ করছি, তারপরেও কেন আমাদের এয়ারপোর্টে এখন হয়রানি হতে হবে? আমরা প্রবাসীরাই মূলত রেমিটেন্স বন্ধ করে দিয়ে শেখ হাসিনা সরকারকে তাড়াতে বাধ্য করেছি। এটা কি ভুলে গেছেন সবাই? এটা কি যারা সরকারে বসে আছেন তারা ভুলে গেছেন? কেন প্রবাসীদেরকে নিয়ে এত অবহেলা করা হবে? কেন প্রবাসীদের পেনশন বিষয় নিয়ে কথা বললে আপনাদের খারাপ লাগবে? কেন গুরুত্ব দিবেন না? কেন? আপনাদের সমস্যাটা কি? আপনারা শুধু নিতে জানেন, দিতে জানেন না। যাদের দিচ্ছেন উজাড় করে দিচ্ছেন, যারা বাধ্য করতেছেন তাদের দিচ্ছেন, আর যারা বাধ্য করতে পারছে না তাদের দিচ্ছেন না। এটা কি ধরনের নীতি? এটা বাংলাদেশের একটা নিকৃষ্ট নীতি। যারা আন্দোলন করবে, ওই ঘেরাও করবে, রাস্তাঘাট বন্ধ করে দেবে, তাদেরকে ওনারা গিয়ে সুযোগ সুবিধা দিয়ে কন্ট্রোল করবে। রিল্যাক্স, যত রকম যা চাও দিচ্ছি। আর যারা সৎ পথে আছে, যারা পরিশ্রম করতেছে, দেশের জন্য কাজ করতেছে, তাদের জন্য কোনো বেনিফিট নেই, তাদের জন্য কোনো চিন্তা ভাবনা নেই। আমি মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা বেশি সুবিধা পাওয়ার কথা বা বেশি বাংলাদেশের জন্য কাজ করে তারা হলো প্রবাসীরা, এবং এরপরের অবস্থান নিয়েছে বাংলাদেশের কৃষকরা, যাদেরকেও অবহেলা করা হয়। আমাদের প্রিয় কৃষকদেরকেও অবহেলা করা হয়। বাংলাদেশের এমন কোনো কৃষক কি আপনি দেখেছেন যে কৃষক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে? সারা জীবন চাষাবাদ করতেছে, একরকে একর জমি, বিঘাকে বিঘা জমি, এত পরিমাণ পরিশ্রম করতেছে, তারপরও কোনো কৃষককে দেখেছেন সে কোটিপতি হয়েছে? লাখপতি তো দেখা যায় না। এত পরিশ্রম করেও তারা এইভাবে তাদের নিজস্ব সম্পত্তি চাষাবাদ করে খেয়েও তারা কোনো রকম দিন পার করছে। তারা সেইভাবে বিলাসিতা করতে পারছে না। আর শহরে কী করতেছে না করতেছে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, নানা রকম লোকজনের সাথে বাটপারি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এবং তারাই সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, ঘুষ দিয়ে পাচ্ছে। তাহলে যারা দেশের যোগ্য, যারা আসলেই দেশকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতেছে, তাদের জন্য সরকার কি করতেছে? আমি মনে করি কৃষকদের জন্য সরকারের বড় একটা উদ্যোগ নেওয়া দরকার, কৃষকদের জন্য।
তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও নাগালের ভিতর থাকবে এবং কৃষকরাও বেনিফিট হবে। আপনি সারের দাম বাড়িয়ে দেবেন, সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে কৃষকদের থেকে আবার যে সবজিগুলো বা যে ধান চাল যেগুলো নেবেন সেগুলো কম দামে নেওয়ার চেষ্টা করবেন। মানে ফাইজলামি, এটা কি দেশের কোনো সিস্টেম হলো? এটা ফাইজলামি না? একটা জিনিস কমাতে হলে প্রথমে সারের দাম কমাতে হবে, ডিজেলের দাম কমাতে হবে, পানি সেচ দেবে সেই কারেন্টের দাম কমাতে হবে, তাদের ভর্তুকি দিতে হবে, কৃষকদের যেন লাভ থাকে সেই ব্যবস্থা সরকারে করে দিতে হবে, তারপর জিনিসের দাম লাগাল টানতে হবে, তাহলে জিনিসের দাম কমে যাবে। সিস্টেম আছে, প্রত্যেকটা কাজের সিস্টেম আছে। সিস্টেমের বাইরে গিয়ে যতই চেষ্টা করুক না কেন, ভোক্তা অধিকার দিয়ে চেষ্টা করুক না কেন, কোনো কাজ হবে না। বাধ্য করা হলে শেষমেশ কৃষক মারা যাবে, আর কৃষক মারা গেলে ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার। কারণ বাংলাদেশ একটি কৃষি রাষ্ট্র। এই যে আমি কুয়েতে বসে কথা বলতেছি, কুয়েত কিন্তু কোনো চাষাবাদ করে না, তারপরেও কিন্তু এরা বিশ্বের সেরা ধনী দেশের মধ্যে একটি দেশ। কেন? তাদের সম্পদ হচ্ছে তেল, তাদের সম্পদ আছে, তাদের সম্পদ হলো খনিজ সম্পদ, আর বাংলাদেশের সম্পদ হলো কৃষি সম্পদ। তাহলে যে দেশের যে সম্পদ, সেই দেশের সেই সম্পদকে যত্ন করতে হবে, তাহলেই কেবল দেশ উন্নত সাধন হবে। তো আসলে আমার মূল বিষয়টা এটা না, মূল বিষয়টা ছিল প্রবাসীদের পেনশন। প্রবাসীদের পেনশন বিষয়ে কথা বলতে গেলে অনেকেই মন খারাপ করেন, যার কারণে এই বিষয়টি নিয়ে কথা বলা ধীরে ধীরে ছেড়েই দিয়েছি। এরপরেও আবার অনেক ভাই ও বোনেরা অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাই আপনি 10 জনের কথাতে ভাই আপনি একবারে এই বিষয়গুলো নিয়ে কথা বলা ছেড়ে দিলেন, আমাদের পক্ষে কেউ কথা বলে না, কিছু একটা বলুন। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, যদি আপনারা সর্বোচ্চ সাপোর্ট করেন তাহলে এই বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে, তা না হলে কাজ চালিয়ে যাওয়া কিন্তু কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বা হবে না। আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে অনুরোধ করেছিলাম বা আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, আমরা সেভাবে সফলতা অর্জন করতে পারিনি, কারণ আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ নই। ঐক্যবদ্ধ না থাকার কারণেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারিনি। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে হুমকি দামকি দিতে পারতাম, অবশ্যই রেমিটেন্স শাটডাউনে চলে যেতে পারতাম, তাহলে আমাদের বাধ্য হয়ে এই পেনশন ব্যবস্থা চালু করে দিত এবং প্রবাসীদের যে আরও দাবিগুলো আছে সেগুলোও কিন্তু পূরণ হয়ে যেত, যেটা আমরা পারি না, কারণ আমাদের ভিতর ঐক্য নেই। আগে আমাদের ঐক্য হতে হবে, তারপরে আমাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে হবে, তা না হলে সরকারের কাছে কথা বলে কোনো মূল্য পাওয়া যাবে না। মূল্য পেতে হলে অবশ্যই আমাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, জুলাই বিপ্লবীদের মাঝে কিন্তু এই প্রবাসীরা কিন্তু প্রথম কাতারে থাকার কথা। কেন নয়? কারণ প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিয়ে প্রবাসীরা যে পরিমাণ আন্দোলন গড়ে তুলছিল, সেটা দিয়েই কিন্তু অনেকটা সাহস পেয়েছে বাংলাদেশের মানুষ, এবং যার কারণে সার্জিস হাসনাত বা অন্য যারা এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছেন, আসিফ সার্জিস হাসনাত বা অন্য তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু আরও সাহস অর্জন করছে এবং আমাদের প্রবাসীরা কিন্তু পূর্ণ সাপোর্ট দেওয়া হয়েছে। এরপরেও জুলাই ঘোষণাপত্রে, জুলাই যে সনদ ঘোষণা করা হলো, সেখানে প্রবাসীদের মূল্যায়ন করা হয় নাই, সেখানে প্রবাসীদের নাম একবারও বলা হয়নি। এত বড় অবমূল্যায়ন কেন করা হবে প্রবাসীদের? ভাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা দেশপ্রেমিক জনগণ, আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসেই যাব। সরকার বারবার পরিবর্তন হবে, কখনো ইউনূস আসবে, কখনো বিএনপি আসবে, কখনো জামাত আসতে পারে, কখনো আওয়ামী লীগও আসতে পারে, কখনো অন্য দল আসতে পারে, কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু দেশপ্রেমিক জনগণ, আমরা কিন্তু চেঞ্জ হব না, আমরা কিন্তু দেশের জন্য কাজ করেই যাব। তাই আমাদের অধিকার আমাদের ঐক্যবদ্ধ হয়েই আদায় করে নিতে হবে। কোনো সরকারের উপর নির্ভরশীলতা আমাদের করা চলবে না, বরং সরকারই যেন প্রবাসীদের উপর নির্ভরশীল হয়, এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। কারা কারা আমার সাথে একমত আসছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।